তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। কি গানগুলো খুব চেনা চেনা লাগছে? সে তো লাগবেই, কারণ এরা হলেন রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকর, একে বাদাম কাকু, যারা আজ থেকে 2-3 বছর আগে গান করে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে যান। এছাড়াও এদের মধ্যে বেশ কিছু মিলও আছে, যেমন এরা দুজনেই গানের মাধ্যমে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়েছিলেন এবং ভাইরাল হওয়ার পর তারা নিজেদের গান রেকর্ড করার জন্য বলিউডের নামকরা সিঙ্গারদের থেকে অফারও পান। এছাড়া তারা অনেক রিয়েলিটি শোতেও যায় এবং শেষ মিলটা হলো 3 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে তারা ভাইরাল হওয়ার আগে যেখানে ছিলেন আবার সেখানেই ফিরে এসছে। মানে রানু মণ্ডল আবার রানাঘাট স্টেশনে ভিক্ষা করছেন আর বাদাম কাকু আবারও বাদাম বেচা শুরু করেছে। আর এদের এই সিচুয়েশনের সাথে আমি রিসেন্টলি ভাইরাল হওয়া একজনের খুব মিল পাচ্ছি। সে হলো সদ্য ভাইরাল হওয়া রাজু। না, সে গান করে ভাইরাল না হলেও সে তার এই ডায়লগের জন্য রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠে। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। এবং বর্তমানে তাকেও বিভিন্ন রিয়েলিটি শো বা ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে। আর এসব দেখেই আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে কি আজ থেকে 2 বছর পর রাজুদার সাথেও এরকম হবে, যেখানে বাকি দুজনের মতোই আজ সে তার পপুলারিটির জন্য রিয়েলিটি শো বা ওয়েব সিরিজ করছে। তাহলে কি 2 বছর পর তাকেও সবাই এদের মতোই ভুলে যাবে? আর কেনই বা এত পপুলার হওয়া সত্ত্বেও এখন আর খুঁজে পাওয়া যায় না এসব ইন্টারনেট সেন্সেশনদের? আর তাই বেশি দেরি না করে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর উত্তর খুঁজতে গিয়ে আমি কিছু শকিং অ্যান্সার পাই, আর সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের ভুবন বাদ্য। কাঁচাবাড়ি বিরাট দালান বানিয়েছেন, কিন্তু কি হলো হঠাৎ? অভাবের তাড়নায় বাড়ি ছাড়লেন কেন বাদাম কাকু? আজ থেকে কয়েক বছর আগে রানাঘাট স্টেশনে আর 5টা ভিখারির মতোই রানু মণ্ডলও ভিক্ষা করেই তার দিন চালাতো। তারই অভাবের সময় পাশে দাঁড়ায়নি তার নিজের মেয়েও, তাই তাকে ভিক্ষা করেই তার দিন চালাতে হতো। আর ভিক্ষা করতে করতে কিছু গানও গুনগুন করে গাইতো সে। আর এভাবেই তাকে একদিন 1972 সালে শোর মুভির শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের গাওয়া এক প্যার কা নগমা হ্যায় গানটা গাইতে শুনে 26 বছর বয়সী এক ইঞ্জিনিয়ার, যার নাম অতীন্দ্র চক্রবর্তী, যে ওই সময় স্টেশনে তার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর রানু মণ্ডলের গাওয়া এই গানটা শুনে সে রীতিমতো চমকে যায়। সে ভাবতে থাকে যে একজন ভিখারি এত সুন্দর গান গাইছে কিভাবে। আর তাই এই সুন্দর মুহূর্তটাকে সেই সময় তার ফোনের ক্যামেরা বন্দি করে রেখে দেয় এবং পরে সেটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে। আর সবাইকে চমকে দিয়ে সেই ভিডিওটা রাতারাতি 25 লাখেরও বেশি ভিউজ চলে আসে। আর এরপর আর কি, সোশ্যাল মিডিয়ার দৌলতে আস্তে আস্তে রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আর একে একে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও তার গানের প্রশংসা করে। আর সেই থেকেই শুরু হয় তার ফেমাস হওয়ার যাত্রা, যেখানে তার গান শুনে ফেমাস সিঙ্গার হিমেশ রেশমিয়া রানু মণ্ডলকে তার মুভির জন্য একটা গান গাওয়ার অফার করে। আর সেই সময়ে সেই গানটাও রীতিমতো ভাইরাল হয়। সেই গানে এখনো অব্দি 123 মিলিয়ন ভিউজ রয়েছে। গান রেকর্ড ছাড়াও বিভিন্ন শোতেও তাকে গেস্ট হিসেবেও ডাকা হয় সেই সময়, যেমন সুপারস্টার সিঙ্গার, কমেডি স্টার্স। এছাড়া এটাও শোনা যাচ্ছিল যে তাকে বিগ বস 13 এর লঞ্চ ইভেন্টেও তাকে ডাকার কথা হচ্ছিল। সেই সময় সে যেটাই করছিল তাতেই তাকে দর্শক অনেক অনেক ভালোবাসা দিচ্ছিল। আর অন্যদিকে এরকমই সিমিলার সিনারিও ছিল কাঁচা বাদাম কাকু মানে ভুবন বাদ্যকরেরও, যেখানে সে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেই তার সংসার চালাতো। আর সেই কাজটা বছরের পর বছর ধরে করে আসছিল। বাট তার স্পেশালিটি ছিল যে সে বাদাম বিক্রি করার জন্য একটা ইউনিক গান বানিয়েছিল, যেটা একদিন তার এক কাস্টমারের খুব ভালো আর ইউনিক লাগে। আর সে বাদাম কাকুকে আরেকবার রিকোয়েস্ট করে তার গানটা করার জন্য, যাতে সে তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই খবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু একদিকে কোভিডের পরবর্তী ফেজ, যেখানে অলরেডি গ্রাম থেকে শহরে ইন্টারনেটের ব্যাপক বিস্তার হয়েছিল। আর তাই তার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। আর রানু মণ্ডলের মতো সেও রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠে। আর তখন ইনস্টাগ্রামের রিলসও একটু একটু করে ফেমাস হচ্ছিল। সেই সময় তার গানে রিলস বানায় কয়েক লক্ষ মানুষ, যাদের মধ্যে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সেলিব্রিটি সবাই ছিল। বাট যেই ক্রিয়েটারের জন্য তার এই গানটা এত পপুলার হয়েছিল তার নাম ছিল অঞ্জলি অরোরা, যে এই কাঁচা বাদাম গানে রিল বানানোর পর থেকেই শুরু হয় কাঁচা বাদাম গানের
ঝড়। ভুবন বদ্যোপাধ্যায়ের এই গানে অফিসিয়ালি 68 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে, আর রিলসে কয়েকশো কোটি। এরপর আর কি, তাকেও বিভিন্ন ইন্টারভিউ, রিয়েলিটি শো এবং তার গানের রিমিক্স এসবের মাধ্যমেই রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়ে ওঠে কাঁচা বাদাম কাকু। এবং হিন্দির পাশাপাশি বাংলা রিয়েলিটি শোজ যেমন দাদাগিরি সিজন এর একটা এপিসোডেও তাকে দেখা যায়। তাছাড়া স্মার্ট জড়িতে তাকে আর তার স্ত্রীকেও ইনভাইট করা হয় এবং সুপারস্টার জিতো তার সাথে তার ওই গানে গলা মেলে। সেই সময় তার ছেলে একটা ইউটিউব চ্যানেল তাকে খুলে দেয়, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলে 1,40,000 সাবস্ক্রাইবার্স রয়েছে। যেখানে এসে সেই সময় তার ডেইলি লাইফের ভ্লগস বা গানের অ্যানাউন্সমেন্ট, এছাড়া তার ডেইলি গ্রাম্য জীবনটাকেও তুলে ধরতো। সেখান থেকে কম বেশি রেভিনিউ আসতো তার। আর এরপর থেকেই আর পিছনে ঘুরে দেখতে হয়নি তাকে। কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি, গাড়ি, সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব কম সময়ের মধ্যেই এই সবকিছু অ্যাচিভ করেছিল সে। বাট তাদের এই সফলতা দীর্ঘস্থায়ী হলো না। তারা যেভাবে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের মনে জায়গা করে নিয়েছিল, সেই সোশ্যাল মিডিয়াতেই তাদের নিয়ে তাদের অহংকারের জন্য ট্রোল করা শুরু হয়। যেমন রানু মণ্ডলের সাথে এয়ারপোর্টে একজন ফ্যান সেলফি নিতে চাইলে রানু মণ্ডল তাকে বলে যে আমাকে স্পর্শ করছো কেন। মানে সে তার বিহেভিয়ারে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সে এখন আর কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন সেলিব্রিটি। এবং সেম ভাবেই আরো এক ফ্যানও যখন তার সাথে সেলফি তুলতে যায়, সে আবারও সেম ভাবে তাকে বলে যে আমাকে টাচ করছো কেন, আমাকে স্পর্শ করো না। যার ফলে সেই ফ্যানের সাথে সেলফি তুলতেও নাকচ করে সে। জানেন তো, কথায় আছে অহংকারী পতনের মূল। আর এই ইনসিডেন্ট গুলো পাবলিকের সামনে আসতেই তাকে নিয়ে শুরু হয় ট্রোল করা। যে পাবলিক তাকে ইন্টারনেটে ভাইরাল করেছিল, তারাই এবার রানু মণ্ডলকে বাস্তবের মাটিতেও নামিয়ে আনা শুরু করে। এছাড়াও তার আনরিয়ালিস্টিক মেকআপ করা একটা ছবিও সেই সময় ভাইরাল হয়, যার কারণে সেই ছবিটাকে দ্য নান মুভির একটা ক্যারেক্টারের সাথেও তুলনা করা হয়। আর এর পাশাপাশি রিয়েলিটি শোতে গিয়ে তার গানের লিরিক্স ভুলে যাওয়া বা তার বাড়িতে দেখা করতে গেলে তাদের সাথে জঘন্য বিহেভিয়ার, এই সবকিছু রীতিমতো ভাইরাল হওয়া শুরু করে সোশ্যাল মিডিয়াতে। যার পর থেকেই রানু মণ্ডল নামটা ট্যালেন্টেড সিঙ্গার কম আর বেশি বেশি হাসির পাত্র হয়ে ওঠা শুরু করে। আর তারই অবস্থার জন্য তার মেয়েরও হাত ছিল বলে জানা যায়, কারণ ভাইরাল হওয়ার আগে এই মেয়ে তাকে একা ফেলে রেখে চলে গেছিল। যার কারণে রানু মণ্ডলকে স্টেশনে ভিক্ষা করতে হয়েছে এত বছর। টাকা পাঠাতাম, এবার সে তার অ্যাকাউন্ট থেকে টাকা পেয়ে বাজে কথা তুলবেন না, আমি মানা লোকে বলছে যেটা সবাই আমরা জানি, যেটুকু আমাকে বলতে দিই, যেটা জানি যে আপনি মাকে দেখেননি বললেই মাকে রানাঘাটে করে সেটা হয়তো বলতে পারে। সেটা রানু মণ্ডল ফেমাস হওয়ার পর তার চেনাশোনা তপন নামের একজন তাকে ম্যানেজ করত। মানে তার যাবতীয় শোজ, ইভেন্টস, রেকর্ডিং, এসবের ডেট আর ফাইন্যান্স সবকিছুই সে ম্যানেজ করতো সেই সময়। কিন্তু যেদিন থেকে রানু মণ্ডলের মেয়ে তপনকে সরিয়ে তার ম্যানেজারের দায়িত্ব নেয়, সেদিন থেকেই তার নামে অ্যালিগেশন লাগে যে রিয়েলিটি শো থেকে 50,000 টাকা পেলেও রানু মণ্ডলকে শুধুমাত্র 10,000 টাকা দিয়েই বাকি 40,000 টাকা নিজের কাছে রাখে তার মেয়ে। এরকম ভাবে এই বছর ঘুরতে ঘুরতে রানু মণ্ডল আবারও আগের জীবনে ফিরে আসে। আজ তার কাছে না আছে কোনো শোর অফার, না আছে কোনো রেকর্ডিং এর ডিল, আর না আছে তার মেয়ে। সে আবারও তার মাকে ছেড়ে চলে গেছে। আর সেই কারণেই এখনো একাই থাকে রানু মণ্ডল। মাঝে মধ্যে কোনো সোকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গিয়ে তাকে উত্তক্ত করে কিছু ভিডিওস বানায়, আর তার পরিবর্তে তাকে কিছু খাবার বা সামান্য কিছু টাকা দিয়ে আসে। আবার মাঝে মাঝে তার ঝাঁটাপেটা করার ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। এভাবেই চলছে তার জীবন। অন্যদিকে বাদাম কাকু পপুলার হওয়ার সময় তার গানের কিছু রাইটস মাঝে মাঝেই মিউজিক কোম্পানিকে দিত তার গানের রিমিক্সের জন্য, যার বিনিময়ে সে টাকাও পেত। এভাবেই কোনো এক কন্ট্রাক্টে তাকে না জানিয়েই তার কাঁচা বাদাম গানের পুরো কপিরাইট কোনো এক কোম্পানি তার কাছ থেকে নিয়ে নেয় সামান্য কিছু টাকার বিনিময়ে। যার কারণে নিজের গানই নিজে আর কোনো মিউজিক ভিডিওর জন্য গাইতে পারছিল না সে, কারণ সেই ভিডিও ইউটিউবে আপলোড হলেই তাতে কপিরাইট চলে আসতো। কিন্তু তার মতে সে হিন্দি ঠিকভাবে বুঝতে পারতো না, যার কারণে তাকে ভুলভাল বুঝিয়ে তার গানের কপিরাইট অসৎভাবে নিয়ে নিয়েছিল এই কোম্পানিটা। যার জন্য সে পুলিশ স্টেশনে এটার এগেনস্টে কমপ্লেন্টও করে। যে কোনো গান বাদামের উচ্চারণ করছি তখন কপিরাইট লাগিয়ে দিচ্ছি, তোমার গান কিনে নিচ্ছি বা তোমার কপিরাইট কিনে নিচ্ছি, তো আমাকে কিছু বলে না, এরকম মানে প্যাক করেছে, বুঝলা। এবং সে এও জানায় যে তার এই গানের ডিল অনুযায়ী গান থেকে আয়ের 60% রেভিনিউ তার কাছে আর বাকি 40% ওই কোম্পানির কাছে যাওয়ার কথা ছিল। বাট আজ 3 বছর পরেও সেই গানের থেকে 1 টাকাও পায়নি সে, যার ফলে স্বপ্নের অট্টালিকা তৈরি করলেও তাকে এখন আবার ভাড়ার বাড়িতে থাকতে হয়। যেখানে একটা সময় তার গানের পাশাপাশি তার কোনো ইন্টারভিউতেও মিলিয়নসে ভিউজ আসতো, সেখানে আজ তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের করা গানেও কয়েক হাজারের বেশি ভিউজ আসে না। এছাড়া আরো শোনা যায় যে পপুলার হওয়ার পর তার মধ্যেও রানু মণ্ডলের মতোই অহংকারও এসেছিল, যেখানে সেও নিজেকে একজন সাধারণ মানুষ ভাবতে অস্বীকার করত। আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করে যাই আমাকে লজ্জিত হতে হবে। আর এসবের ফলেই এখন সে আবারও কাঁচা বাদাম বিক্রি করেই তার দিন যাপন করছে বলেই শোনা যায়। আর এই দুটো ঘটনা যেখানে ইন্টারনেট দুজন সাধারণ মানুষকে রাতারাতি জনপ্রিয় করে তোলে এবং তারা নিজেদের ভুলে আবার বাস্তবের মাটিতে ফিরে আসে। আর এই সিচুয়েশনের সাথে আমি বর্তমানে ভাইরাল হওয়া রাজুদার সিচুয়েশনের মিল পাই, যেখানে রাজুদাও একজন সাধারণ মানুষ যে সারা রাত ধরে পরোটা তৈরি করে সেটা ভোরবেলা শিয়ালদা স্টেশনে এসে বেচে চলেছে গত 14 বছর ধরে। আর তার ইউনিক ডায়ালগের জন্য সে এই মুহূর্তে রীতিমতো ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠেছে।
হয়ে যায়। মানে সে ভিডিওতে থাকলে সে ভিডিও ভাইরাল হবে। আর আগের দুজনের মতোই ভাইরাল হওয়ার কারণে তাকেও রিসেন্টলি একটা রিয়েলিটি শো এবং ওয়েব সিরিজেও দেখতে চলেছি আমরা। আর এর মধ্যেই ফুড ব্লগারদের মাইক তার খাবারের মধ্যে পড়ে যাওয়ার কারণে তার খাবারকে আনহাইজিনিক বলা শুরু হয়ে গেছে, কিংবা কিছু সো কল ফুড ব্লগার্সের ভিডিওতে তাকে অলরেডি অহংকারী, এক্সপোজড এসব বলাও শুরু হয়ে গেছে। তাহলে কি রাজুদার অবস্থাও রানু মন্ডল আর বাদাম কাকুর মতোই হবে? আর যদি তোমরা অলরেডি ফুড ব্লগারের ভিডিওতে তাকে অহংকারী বা তার খাবারের বদনাম বা কিংবা অন্য কোনো দোকানের মালিকের থেকে তার খাবারকে বাসি বলা এসব দেখে তাকে খারাপ লোক ভেবে থাকো, তাহলে আমি বলবো যে তুমি তার বাকি কয়েকটা ভিডিও বা তার বেশ কিছু ইন্টারভিউ দেখলে তুমি বুঝতে পারবে যে সে কতটা খেটে খাওয়া আর মাটির মানুষ। আর এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে রাতারাতি ইন্টারনেট ফেম কিভাবে কারোর জীবন ভালো করে দিতে পারে বা কারোর জীবনে ক্ষণিকের সুখ এনে আবারও তাকে বাস্তবের কঠিন রূপটা দেখাতে পারে, সেটাই তোমাদের সামনে তুলে ধরা। আর আমার বিশ্বাস রাজুদার মতো একজন নিষ্পাপ লোকের পাশে সবাই দাঁড়াবে, কারণ তার সাথেও ভবিষ্যতে কোনো কারণে যদি এরকমটাই ঘটে তাহলে তুমি, আমি, সাধারণ মানুষ কিংবা ফুড ব্লগার সবাই তাকে ভুলে যাবে আর আবারও তাকে সেই বাস্তব আর কষ্টের জীবনে ফেলে দেবে। আর এই ফুড ব্লগার্সরাই কিভাবে রাজুদা, নন্দিন দিদি আর মাখা কাকুর মতো মানুষদের ব্যবসা নষ্ট করেছে সেটা জানতে হলে এই ভিডিওতে ক্লিক করে চলে আসো। তোমার সাথে দেখা হবে ওখানে। টাটা।